আমরা কি পড়বো, যে মোল কনসেপ্ট মানে মোলের ধারণা, মানে মোলের ধারণা। ধরো অ্যাটমিক স্ট্রাকচারটা আমাদের পড়া হয়েছে, পরমাণুর গঠন। আর মোলের ধারণাটা একদম খুব ইজি জিনিস, এখান থেকে বেসিক্যালি নিউমেরিক্যাল আসবে। বেসিক আগে ডেফিনেশন গুলো জানতে হবে আর নিউমেরিক্যাল জানতে হবে। আর নিউমেরিক্যাল যদি ঠিকঠাক করতে পারো তাহলে এই চ্যাপ্টারতে যে 5-6 নম্বর কোশ্চেন আসবে সেই 5-6 নম্বর করতে পারবে। আর অ্যানুয়ালে এখান থেকে এক শর্ট কোশ্চেন বা এমসিকিউ দিয়ে নিউমেরিক্যাল জিজ্ঞেস করতে পারে। আর এই চ্যাপ্টারটা ক্লাস 10-এতেও আছে, ক্লাস 11-এও আছে এবং 12-এ গিয়েও কাজে লাগবে। মানে তোমরা যখন কেমিস্ট্রি নিয়ে পড়বে, মানে যখন 11-12-এ ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে, এটা কেমিস্ট্রির মধ্যে থাকবে এবং কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার 11-এর এই চ্যাপ্টার। বা তোমরা যখন নিট জেই দেবে, নিট জেইতেও এই চ্যাপ্টারটা বাদ দেওয়া যাবে। এবং ক্লাস 10-এতেও রয়েছে, ক্লাস 10-এতে রাসায়নিক গণনা রয়েছে, এরই একটা মানে এই টপিকের ওপরই বেস করে হায়ার পার্ট। যাকে আমরা এখানে আগে যে ডেফিনেশন গুলো আছে ওই ডেফিনেশন গুলো ডিসকাস করি। যেমন ধরো আমরা এখানে যেটা বলছি যে পারমাণবিক গুরুত্ব, আমরা কি জানি, যে অ্যাটম জানি। অ্যাটমিক মডেলে আমরা কি দেখেছি, যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দেখেছি। মানে কোনো পরমাণুকে ডিভাইড করলে তুমি কি দেখতে পাচ্ছ, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন দেখতে পাচ্ছ। আর ওই পরমাণুতেই যখন দুটো পরমাণু কম্বাইন হচ্ছে, যেমন একটা হাইড্রোজেন পরমাণু আর একটা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যখন কম্বাইন হচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে H2, এইটা তখন হয়ে যাচ্ছে তোমার অণু। তাহলে আমাকে কি মনে রাখতে হচ্ছে, এই দুটো হচ্ছে তোমার পরমাণু। মানে যখন সিঙ্গেল ফরম্যাটে, মানে একটা হচ্ছে কি বলে কোনো কিছু লিখছো, মানে যেমন শুধু H লিখছো, Hটা হচ্ছে পরমাণু। যখন H2 বলছো তখন সেটা অণু হয়ে যাচ্ছে। এক অণু মানে মানে যে কোনো গ্যাসের শুধু তোমার নিয়ারেস্ট নোবেল গ্যাস, মানে নিষ্ক্রিয় গ্যাসগুলো ছাড়া বাকি যা গ্যাস আছে সবাই কি দ্বি পরমাণু হতে পারে বা টি পরমাণু বা টেট্রা পরমাণু হতে পারে। মানে হচ্ছে নোবেল গ্যাস বাদ দিয়ে, নোবেল গ্যাস মানে গ্রুপ, মানে নিয়ন, আর্গন, কেপ্টন, জেনন, এগুলো যেগুলো নিষ্ক্রিয় গ্যাস, ওই গ্যাসগুলো বাদ দিয়ে বাকি যা অধাতু রয়েছে তারা যখন গ্যাসিয়াস ফরম্যাটে থাকছে তখন দ্বি পরমাণু নাই তি পরমাণু নাই টেট্রা পরমাণু এরকম হয়ে রয়েছে। মানে যেমন এখানে কটা পরমাণু রয়েছে হাইড্রোজেনের মধ্যে অণু গঠন করতে গেলে, দুটো। তার মানে আমি যখন H লিখছি, Hটা কি হয়ে যাচ্ছে পরমাণু, ঠিক আছে। আবার যখন H2 লিখছি, H2টা হয়ে যাচ্ছে তোমার অণু, তাই তো। আবার ধরো যখন Cl লিখছি, Clটা হয়ে যাচ্ছে পরমাণু। আবার যখন Cl2 লিখছি তখন Cl2টা হয়ে যাচ্ছে তোমার অণু। বুঝতে পারলে? মানে অণু গঠন করতে গেলে তোমার মিনিমাম দুটো অ্যাটম চাই, তাই তো। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? তো সেই অনুসারে ফার্স্ট আসছে বলছে যে হাইড্রোজেন স্কেলে, মানে অণু আর পরমাণুর ব্যাপারটা ক্লিয়ার হল। মানে যেমন H অণু গঠন করতে গেলে মিনিমাম দুটো পরমাণু প্রয়োজন। যেমন হাইড্রোজেন H পরমাণু বলছি, আবার H2 অণু বলছি। একটা অণু মানে H2, আর একটা অণুর মধ্যে পরমাণু কটা আছে, দুটো হাইড্রোজেন পরমাণু আছে। বুঝতে পারলেন না? বুঝতে পারলেন? মানে আমি যখন হাইড্রোজেন লিখছি H2, এর মধ্যে কতগুলো পরমাণু আছে, তোমার দুটো পরমাণু থাকছে। আর কিন্তু এটা অণু কত, একটা অণু। বোঝা গেল না? বোঝা গেল না? দেখো এই চ্যাপ্টারের স্টার্টিংটা কি আছে, কিছু ডেফিনেশন আছে, ঠিক আছে। মানে ডেফিনেশন গুলো মনে রাখতে হবে এবং ডেফিনেশনও পরীক্ষায় আসে। কি বলছে, যে হাইড্রোজেন স্কেলে পারমাণবিক গুরুত্ব, মানে পারমাণবিক গুরুত্ব মানে এর যে ওয়েটটা দাঁড়াচ্ছে, মানে একটা পরমাণুর যেটা ওয়েট, হাইড্রোজেনের যেমন 1.008, আমরা হাইড্রোজেনকে এর ওয়েটটাকে 1ই লিখি। তার মানে বলছে যে কোনো মৌলের, মানে যখন ওই পারমাণবিক গুরুত্ব বলবে এর কে দেখবে বইতে লেখা রয়েছে আপেক্ষিক পারমাণবিক গুরুত্ব। কারণ আমি কারো রেসপেক্টে বলবো, মানে ডাইরেক্ট কোনো অ্যাটমকে বলবো না যে ডেফিনেশনে আসবে না, মানে কারো রেসপেক্টে বলবো। হয় হাইড্রোজেনের রেসপেক্টে বলবো, নাই অক্সিজেনের রেসপেক্টে বলবো, নাই ক্লোরিনের রেসপেক্টে বলবো। যেমন এখানে বলে যাচ্ছে যে হাইড্রোজেন স্কেলে,
মানে কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক গুরুত্ব বলে। মানে সিম্পল কথাতে কি বলছি, যে কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাকে কি বলা হচ্ছে, পারমাণবিক গুরুত্ব। কি মনে রাখবো, যে পারমাণবিক গুরুত্ব মানে আমরা কারো রেসপেক্টেবল, দেখবে বইতে লেখা রয়েছে আপেক্ষিক পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক গুরুত্ব, দুটো একই কথা। মানে আমরা পারমাণবিক গুরুত্ব যখন বলছি তখন কারো রেসপেক্টে বলছি, মানে কারোর সাথে তুলনা করেই বলছি। যেমন এখানে হাইড্রোজেনের সঙ্গে তুলনা করছি, আবার তুমি কার্বনের সঙ্গেও তুলনা করে বলতে পারো, আবার অক্সিজেনের সঙ্গেও তুলনা করে বলতে পারো। ঠিক আছে, তখন যেহেতু হাইড্রোজেনের সঙ্গে এখানে বলছি, তাহলে কি লিখবো, পারমাণবিক ভর ইকুয়ালস টু কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক গুরুত্ব বলে বা পারমাণবিক ভর বলে। বুঝতে পারলে? যা ডেফিনেশনে যেমন লেখা রয়েছে যে পারমাণবিক ভর ইকুয়ালস টু একটি মৌলের পরমাণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। বোঝা গেল? এবার কার্বন স্কেলে বলছে, এটা হাইড্রোজেন স্কেলে গেল, কি বলছি, যে কোন মৌলের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত ভারী। এখানে কি বলছি, যে কোন মৌলের একটি পরমাণুর ভর একটি পরমাণু প্রকৃত ভরের একটি C12 পরমাণু হবে। এখানটা C12টা মিস গেছে, C12 পরমাণু মানে একটা কার্বন পরমাণু। ঠিক আছে, C12 পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক গুরুত্ব বলে। মানে আগেরটা কি ছিল, হাইড্রোজেন স্কেলে। এখানে কার্বন স্কেলে কি বলছি, যে কোন মৌলের একটি পরমাণুর ভর C12 কার্বন পরমাণুর 1/12 অংশ তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক গুরুত্ব বলা হচ্ছে। ঠিক আছে, বা এখানে যেমন বলেছে, কি বলেছে, যে কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি কার্বন পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশের তুলনায় যতক্ষণ ভারী সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক গুরুত্ব বলা হচ্ছে। হ্যাঁ কি না? বোঝা গেল না? বোঝা গেল না? তার মানে আমরা দুটো জিনিস শিখলাম। এক হচ্ছে পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্বকে আমরা দুটো স্কেলে ওর ডেফিনেশন বলছি। একটা হাইড্রোজেন স্কেলে যখন বলছি যে হাইড্রোজেন স্কেলে যখন বলছি যে কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় যতক্ষণ ভারী সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক গুরুত্ব বলা হচ্ছে হাইড্রোজেন স্কেল। আর কার্বন স্কেলে বললে সেখানেও সেই একই কথা বলবে, যে কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি C12 কার্বন পরমাণুর প্রকৃত 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক গুরুত্ব বলে। তার মানে এই ডেফিনেশনটা ক্লিয়ার হলো না? হলো না? এরপরে আসছে তোমার পারমাণবিক ভর, পারমাণবিক গ্রাম পারমাণবিক ভর। এই যে পারমাণবিক ভর যেটা বললাম, মানে দেখবে হচ্ছে তোমার হাইড্রোজেনের 1, তারপর নর্মাল হাইড্রোজেনের পর যদি কার্বন বলো, দেখবে তোমরা 20 পর্যন্ত সবকটারই অ্যাটমিক নাম্বার জানো, মানে পারমাণবিক ক্রমাঙ্ক জানো। দেখবে 20 পর্যন্ত যে পারমাণবিক ক্রমাঙ্ক আছে ম্যাক্সিমাম তার ডবলই হবে পারমাণবিক ওয়েট, মানে পারমাণবিক গুরুত্ব। মানে বুঝতে পারলে না? মানে যেমন ধরো আমি এখানে বললাম অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত, মানে পারমাণবিক ক্রমাঙ্ক 6 হচ্ছে অক্সিজেনের 6 না 8, তার মানে এর ডবল হয়ে যাবে 16। মানে 1 to 20 মধ্যে যত এলিমেন্ট আছে, মানে যৌগ বা মৌল আছে, মানে 1 থেকে 20 মধ্যে যত হচ্ছে তোমার এলিমেন্ট আছে, ওই এলিমেন্টের দেখবে ম্যাক্সিমাম পারমাণবিক ক্রমাঙ্কটাই তার ডবল হচ্ছে, মানে ডবল হয়ে আসছে পারমাণবিক ভর। ঠিক আছে, মানে যেমন ধরো অক্সিজেনের 8 অ্যাটমিক ওয়েট, মানে পারমাণবিক ভর হচ্ছে 16। আবার দেখো কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমার 6, অ্যাটমিক ওয়েট হচ্ছে তোমার 12। অ্যাটমিক ওয়েট মানে পারমাণবিক ভর। আর কার্বনের এখানে 6 হচ্ছে, এর অ্যাটমিক ওয়েট 12 হচ্ছে, C12। ওপরটাকে বলে হচ্ছে তোমার অ্যাটমিক স্ট্রাকচারে বলেছিলাম, ওপরেরটা হচ্ছে তোমার অ্যাটমিক ওয়েট ভর সংখ্যা, আর নিচেরটাই হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা। বুঝতে পারলে? তো কি দাঁড়ালো, যে আমরা কোনো মৌলের যদি পারমাণবিক গুরুত্ব নির্ণয় করি বা জানতে চাই, যদি মুখস্থ করো তো ভালো, না করলেও আরো ভালো, কারণ মুখস্থ করে রাখার কোনো প্রয়োজন নেই।
কারণ যে অঙ্কটা আসবে তার ব্র্যাকেটে পারমাণবিক ভর দেওয়া থাকে। অনেক অনেক টিচার দেখবে বলবে তোমাকে 1 থেকে 20 পর্যন্ত একদম ঝরঝরে মুখস্থ করে রাখতে হবে। তো কোনো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কারণ পরীক্ষাতে যে কোশ্চেনটা দেবে তার ব্র্যাকেটের মধ্যে পারমাণবিক ওয়েট সব দেওয়া থাকে। ঠিক আছে, অযথা টাইম ওয়েস্ট করতে যাবে না। বুঝতে পারলে? গ্রাম পারমাণবিক ভর, একটু আগে পারমাণবিক ভর বললাম, যেমন ধরো কার্বনের 12, অক্সিজেনের 16, নাইট্রোজেনের 14, এই যে ওয়েট গুলো হচ্ছে, মানে দেখো সবারই পরমাণু ক্রমাঙ্কের ডবল হয়ে যাচ্ছে। ওই জন্যই আমি কি বলছি, 1 থেকে 20-র মধ্যে যত এলিমেন্ট আছে তাদের পরমাণু ক্রমাঙ্কের দ্বিগুণই হবে পারমাণবিক ভর বা ভর সংখ্যা। বুঝতে পারলে? এটা নর্মালি মনে রাখো, মানে এটা জেনারেল ফর্ম, অ্যাসা মানে এরকম কোনো যে রুল নেই যে ডবল হবে। ঠিক আছে, মানে ওটা তুমি অ্যাপ্রক্সিমেট ধরে নিতে পারো। ঠিক আছে, তো এখানে কি বলছে, গ্রাম পারমাণবিক ভর, মানে পারমাণবিক ভরকে তুমি যদি গ্রামে কনভার্ট করো সেটা হয়ে যাবে, গ্রামে প্রকাশ করলে সেটা হয়ে যাবে গ্রাম পারমাণবিক ভর। মানে পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যেই সংখ্যাটা আসবে, মানে যেমন ধরো অক্সিজেনের 16, তুমি গ্রামে লিখবে 16 গ্রাম, আবার এটাকে মিলিগ্রামও লিখতে পারো, আবার কেজিতেও লিখতে পারো, মানে যেই ইউনিটে তুমি লিখবে সেই ইউনিটেই হয়ে যাবে। মানে ধরো অক্সিজেনের তোমার পারমাণবিক ওয়েট হচ্ছে, মানে পারমাণবিক ভর যেটা হচ্ছে তোমার অ্যাটমিক ওয়েট যেটা হচ্ছে তোমার 16, তুমি সেটা 16 গ্রাম লিখছো, তাহলে ওইটা গ্রামে লেখা হয়ে গেল, ইউনিটটা গ্রামে হয়ে গেল। আবার মিলিগ্রামে লিখছো, 16 মিলিগ্রামে লিখছো, আবার কেজিতে লিখছো, 16 কেজিতে লিখছো, মানে যে ইউনিটে লিখবে সেই ইউনিটেই হবে। এবার অঙ্ক করার সময় ইউনিটটা সেম রেখে করতে হবে। যদি ধরো তোমার কোনো ভ্যালু দেওয়া থাকে মিটারে দেওয়া থাকে, তুমি যদি গ্রামে করো তাহলে মিলবে না, তাহলে তোমাকে কেজিতে করতে হবে এটা, মানে ইউনিটটা সেম ইউনিটে রাখতে হবে। এসআই এ করলে এসআই, সিজিএস এ করলে সিজিএস। বোঝা গেল? তো এখানে কি বলছে, এবার গ্রাম পরমাণু কি, তার মানে গ্রাম পারমাণবিক ভর গেল, যে কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রামকে ওই ভরকে তত গ্রাম ভরকে ওই মৌলের গ্রাম পারমাণবিক ভর বলে। যেমন অক্সিজেনের পারমাণবিক ভর 16, অতএব অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর 16 গ্রাম। তারপর বলছে গ্রাম পরমাণু, বলছে কোন মৌলের 6.023 × 10⁻23টা কি, অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, এই অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর গ্রামে প্রকাশিত করে ওই ভরকে ওই মৌলের 1 গ্রাম পরমাণু বলে। মানে কোন মৌলের অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর গ্রামে প্রকাশিত ভরকে গ্রাম পরমাণু বলে, 1 গ্রাম পরমাণু। যেমন 1 গ্রাম পরমাণু নাইট্রোজেনের ভর 16 গ্রাম, কারণ 1 গ্রাম নাইট্রোজেনে অ্যাভোগাড্রো সংখ্যক নাইট্রোজেন পরমাণু আছে। ঠিক আছে, মানে কি বুঝতে পারলে, গ্রাম পরমাণু বললে আমাকে অ্যাভোগাড্রো নাম্বার, আমি এর অঙ্ক আসবে। ঠিক আছে, মানে শুধু ডেফিনেশনটা জানার জন্য এখনই তাড়াতাড়ি বলে দিচ্ছি। এরপরে দেখো যে কার্বন স্কেলে আণবিক ভর, আগেরটা ছিল কি বললাম একটু আগে, আমরা অণু আর পরমাণুর কথা বলেছি, অ্যাটম আর মলিকুল। পরমাণুরটা গেল পারমাণবিক ভর, এখানে আসছে তোমার আণবিক ভর, এটাও কার্বন স্কেলে, মানে কারোর সঙ্গে তুলনা করেই আসবে। যে কোনো একটি পদার্থের একটি অণু একটি C12 পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী সেই সংখ্যাকে উক্ত পদার্থের আপেক্ষিক আণবিক ভর বা আণবিক ভর বলে। মানে কোনো পদার্থের একটি অণু, মানে কোনো যেটা আণবিক ভর, যেটা কার্বন স্কেলে কি বলবে, যে কোনো পদার্থের একটি অণুর ভর একটি কার্বন পরমাণুর প্রকৃত 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী সেই সংখ্যাকে ওই মৌলের আণবিক গুরুত্ব বলে বা আণবিক ভর বলে। কি বলছে, একটি কার্বন পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী, মানে একই ডেফিনেশন ছিল, আগেরটাই ছিল পরমাণু, এখানে হয়েছে অণু। বলছে কোনো একটি অণুর একটি কার্বন পরমাণুর C12 প্রকৃত ভরের 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী সেই সংখ্যাকে ওই মৌলের আণবিক ভর বলে। বুঝতে পারলে? এই যেখানে বলছে কোনো পদার্থের একটি অণু একটি C12 পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশ তুলনায় যতগুণ ভারী সেই সংখ্যাকে উক্ত পদার্থের আপেক্ষিক ভর আণবিক ভর। এখানেও সেই গ্রাম আণবিক ভর কি, মানে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করে লিখলে সেটাই আসবে তোমার গ্রাম আণবিক ভর। কি বলছে, যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করে লিখলে যত গ্রাম হয় তত গ্রাম ভরকে ওই পদার্থের গ্রাম আণবিক ভর বলে। যেমন কার্বন ডাই অক্সাইডের গ্রাম আণবিক ভর
44, এগুলো ক্যালকুলেশন আসছে। এবার আণবিক এই যে গুরুত্ব, মানে কারো কিছু আণবিক ভরটা যদি ক্যালকুলেট করতে চাই, এখানে বললো যে আণবিক ভর কার্বন ডাই অক্সাইডের 12 বললো, 44 বললো। কি করে, কোথা থেকে 44 এলো? তোমার মনে তো কোশ্চেন জাগতেই পারে, কি করে হলো? আমরা কার্বনের ভর হচ্ছে কি বলে, ফর্মুলা কি জানি, CO2। কার্বনের অ্যাটমিক ওয়েট কত, মানে কার্বনের হচ্ছে তোমার 12, অক্সিজেনের 16 × 2 করলে কত আসছে তোমার 44। বুঝতে পারলে কিভাবে আণবিক ভর ক্যালকুলেট করে, আণবিক ওয়েট? না, বুঝতে পারলে না? Ca3PO4 এর হোল 2 এটা করে দেখাবে, H2SO4 এর দেখাবে, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেটের দেখাবে, HNO3 দেখাবে, ঠিক আছে। এই যে যখন আণবিক গুরুত্ব তোমাদের পরীক্ষাতে এসেছে দেখবে হাফ-ইয়ারলিতে, এটা যেহেতু অ্যানুয়ালের জন্য বলছি, মানে তোমার কিছুদিনের মধ্যে অ্যানুয়াল আসছে, তো অ্যানুয়ালের যে রিক্যাপ করানোর জন্য এটাকে আবার ফের করানো হচ্ছে, ঠিক আছে। তো দেখবে সবকটারই এই যে এদের আণবিক ভর কত একটা কোশ্চেন ছিল। এবার তুমি কিভাবে ক্যালকুলেট করবে? তোমার কাছে বলবে এই মৌলটির আণবিক ভর কত। এবার দেখো আমি এখানে সবকটার অ্যাটমিক ওয়েটটা লিখে দিচ্ছি। ক্যালসিয়ামের হচ্ছে তোমার 40, তারপর হচ্ছে ফসফরাসের 31, এরকম ভাবে ঠিক ব্র্যাকেটে লেখা থাকবে। আর অক্সিজেনের 16, তারপর হাইড্রোজেনের 1, সালফারের 32, আমি সবকটা লিখে দিচ্ছি। নাইট্রোজেনের 14, ঠিক আছে, আর কোথায় রয়েছে অক্সিজেনের 16 লিখে দিয়েছি, কার্বনের 12। দেখো সবার আমি অ্যাটমিক ওয়েট লিখে দিলাম। এইটা পরীক্ষায় গিভেন থাকবে, তোমাকে এটাই মুখস্থ করতে মানা করছিলাম, এটা গিভেন দেওয়া থাকে। এখানে ক্যালসিয়াম কটা আছে? 3টে, হ্যাঁ কি না? তার মানে আমার ক্যালসিয়ামের কত এখানে লিখলাম 40, তার মানে 40 × 3 প্লাস ফসফরাস কটা আছে, PO4 এর হোল 2, মানে পি এখানে দুটো আছে, তার মানে 2 × 31। এই 2টা হচ্ছে সংখ্যাটা, মানে কতগুলো পরমাণু আছে, মানে ধরো ফসফরাস এখানে দুটো আছে তাই × 2। অক্সিজেন কটা আছে 4 × 2 মানে 8 × 16। এবার এটাকে ক্যালকুলেট করো কত হচ্ছে, এটাকে ক্যালকুলেট করলে কত হবে 120 প্লাস এখানে 62 প্লাস তোমার 128, তার মানে হয়ে যাচ্ছে এখানে 0 1 1 8 10 11 তোমার 310 হয়ে যাচ্ছে। দেখো 310 হচ্ছে কিনা দেখো। H2SO4 এর কত হবে? দেখো H2SO4 এ হাইড্রোজেন কটা আছে? একটা, হাইড্রোজেন দুটো আছে। হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট কত? তোমার 1, তার মানে তুমি কি করবে কি এখানে 2 × যেহেতু দুটো আছে 2 × 1, সালফার 32, অক্সিজেনের তোমার 16 × 4 ইকুয়ালস টু দেখো 98 হচ্ছে। আবার ধরো এটার যেটা বলছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়ামের কত 40, অক্সিজেনের কার্বনের 12, অক্সিজেনের 16 × 48 16 × 3, তার মানে হয়ে যাচ্ছে তোমার 100, কারণ 40 প্লাস 12 62 প্লাস 48, তাই তো? না 52 প্লাস 48। আর HNO3 কি হবে? হাইড্রোজেনের 1, নাইট্রোজেনের এখানে কত 14, অক্সিজেনের তোমার 16 × 3, তাহলে কত দাঁড়াচ্ছে তোমার 48 প্লাস 15 মানে 63। তো এগুলো সবই কি গেল তোমার অ্যাটমিক হচ্ছে তোমার আণবিক ভর। কিভাবে কোনো কম্পাউন্ডের বা কোনো মৌলের আমি আণবিক ভর ক্যালকুলেট করব, জাস্ট অ্যাটমিক ওয়েট গুলোকে অ্যাড করে দিতে হবে আর পরমাণু সংখ্যা কতগুলো আছে সেই অনুসারে, তাই তো? করতে পারবে তো, হ্যাঁ কি না? এরপরে দেখ, এরপরে বলছে অ্যাভোগাড্রো প্রকল্পে চলে যাচ্ছে। যে অ্যাভোগাড্রো প্রকল্প কি? একই চাপ ও উষ্ণতায় সম-আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে, এটা জানো নিশ্চয়ই। কি অ্যাভোগাড্রো প্রকল্প? হচ্ছে তোমার
একই চাপ ও উষ্ণতায় সম-আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অনুবর্তমান থাকে। দেখো কতবার এটা যদি সমচাপ ও উষ্ণতায় লিখে দাও, সম-আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অনুবর্তমান থাকে। বুঝতে পারলে? তাহলে এই বলছে টি উষ্ণতায় পি চাপে ভি আয়তন অক্সিজেনের মধ্যে এন সংখ্যক অণু থাকলে টি উষ্ণতায় এবং পি চাপে ভি আয়তন কার্বন ডাই অক্সাইড বা ভি আয়তন নাইট্রোজেনেতেও এন সংখ্যক অণু বর্তমান থাকে। মানে এই অ্যাভোগাড্রো সংখ্যাটা কত? 6.023 ইন্টু 10⁻23। দেখবে তোমাদের কারো কারো হাফ ইয়ারলি কোশ্চেনে অ্যাভোগাড্রো সংখ্যার মান কি এটা পরীক্ষায় এসেছিল, ঠিক আছে, কিন্তু অ্যানুয়ালেতে আসবে না। তো সেই অনুসারে কি বলছে, অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের 1 গ্রাম অণুতে বা 1 মোলে উপস্থিত অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। কি বলছে? যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের 1 গ্রাম অণুতে উপস্থিত অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। অ্যাভোগাড্রো সংখ্যা কত? 6.022 লিখতে পারো অঙ্ক সুবিধার জন্য, আবার 6.023 ইন্টু 10⁻23। দেখো এখানে একটা মিল আছে, এখানেও 23 আছে আর এখানেও 23 আছে। তো এখানটা একবার পড়ো। অ্যাভোগাড্রো প্রকল্প কি পরীক্ষায় অ্যানুয়ালে আসবে না যদিও, হ্যাঁ 6.023 ইন্টু 10⁻23। ঠিক আছে, বলছে অ্যাভোগাড্রো সংখ্যাকে সর্বজনীন ধ্রুবক কেন বলা হয়? এটা একটা কোশ্চেন, মানে বলা যায় কি তোমাকে জিজ্ঞেস করছে, তুমি বলছো হ্যাঁ। কারণ অ্যাভোগাড্রো সংখ্যাকে সর্বজনীন ধ্রুবক বলা হয় কারণ বলছে এসটিপিতে 22.4 লিটার যে কোনো গ্যাসের অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যার সমান। আমি এগুলো সব আবার এক্সপ্লেন করবো। এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন মানে ভলিউম কি হবে? 22.4 লিটার। এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার বা এনটিপিও বলতে পারে, নর্মাল টেম্পারেচার প্রেসার। এতে যে কোনো গ্যাসের আয়তন কি হবে? 22.4 লিটার। বুঝতে পারলে? তার মানে গেল যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের 1 গ্রাম অণুতে বা 1 মোল অণুর সংখ্যা বা 1 গ্রাম পরমাণুতে পরমাণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যার সমান। মানে তোমাকে যদি বলে 1 অণু H2, এখানেও অ্যাভোগাড্রো সংখ্যক অণু বর্তমান, ঠিক আছে, এত সংখ্যক অণু। আবার 1 হাইড্রোজেন পরমাণুতেও একই অণু সংখ্যা রয়েছে, এই অ্যাভোগাড্রো নাম্বারেই থাকছে। বুঝতে পারলে? এত সংখ্যকই থাকছে। সেই জন্য বলছে কোন মৌলিক বা যৌগিক পদার্থের 1 গ্রাম অণুতে অণুর সংখ্যা বা 1 গ্রাম পরমাণুতে পরমাণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা সমান। মানে তোমাকে 1 অণু হাইড্রোজেন যদি বলে আর 1 অণু মানে ওই 1 অণু হাইড্রোজেনেতে পরমাণুর সংখ্যা যদি বলে, তার মানে অণু ফর্ম করতে গেলে দুটো পরমাণুর প্রয়োজন। মানে 1 অণু পরমাণুর সংখ্যা তোমার অ্যাভোগাড্রো সংখ্যা, কিন্তু যখন বলছে 1 অণু হাইড্রোজেনেতে পরমাণুর সংখ্যা কত, তখন এইটার সঙ্গে আবার 2 মাল্টিপ্লাই হয়ে যাবে। কারণ 1 অণু হাইড্রোজেন মানে কত হচ্ছে? দুটো পরমাণু, আর একটা পরমাণুতে যেই সংখ্যক পরমাণু আছে সেটা অ্যাভোগাড্রো নাম্বার। কিন্তু যখন অণুর রেসপেক্টে আসবো, মানে ধরো 1 অণু হাইড্রোজেনেতে কত সংখ্যক পরমাণু আছে তোমাকে যদি জিজ্ঞেস করে, বা কত সংখ্যক পরমাণু আছে, তখন তোমাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে n লিখতে হবে। n মানে অ্যাভোগাড্রো সংখ্যা, এটারই শর্ট ফর্ম এরকম n লিখে দিয়ে আছে। বুঝতে পারলেন না? বুঝতে পারলেন? তারপর বলছে যে কোনো নমুনার 1 গ্রাম আয়তনের সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা সমান। তো এইটা এতগুলো কারণের জন্য, মানে আমরা অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা এত জায়গায় ইউজ করছি, তো সেই জন্য এটাকে সার্বজনীন ধ্রুবক বলা হচ্ছে। সার্বজনীন সব ক্ষেত্রে ইউজ হচ্ছে, ঠিক আছে, মানে ভ্যালুটা কনস্ট্যান্ট ফিক্সড আছে। তার বলছে অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব কি? বলছে বিজ্ঞানের বিভিন্ন শাখায় মোলের ধারণা ব্যবহার করা হয়। 1 মোল কোনো পদার্থের অ্যাভোগাড্রো সংখ্যক বা অ্যাভোগাড্রো নাম্বার মানে 6.023 ইন্টু 10⁻23টি উপাদান কণা, অণু, পরমাণু, আয়ন ইত্যাদি থাকে। এই ধরনের ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে গণনার সুবিধা আছে। তাই অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব কি বলছে কি? মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণুর ভর বা মৌলিক বা যৌগিক পদার্থের
একটি অণুর একটি পরমাণুর ভরের নির্ণয়ের জন্য অ্যাভোগাড্রো সংখ্যার প্রয়োজন হয়। মানে কারো কোনো মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থের কি ক্যালকুলেট করার জন্য একটি অণুর ভর বা একটি পরমাণুর ভর নির্ণয়ের জন্য অ্যাভোগাড্রো সংখ্যার প্রয়োজন। ঠিক আছে, তারপর বলছে যে এসটিপিতে কোনো নির্দিষ্ট আয়তন কোনো গ্যাসীয় পদার্থের কত অণু বর্তমান থাকে তা অ্যাভোগাড্রো সংখ্যা থেকে জানা যায়। একটু আগেই বলছিলাম, মানে জেনারেল ফরম্যাটে কোনো গ্যাসের আয়তন যদি বলা হয় 22.4 লিটার, ওই 22.4 লিটারেতে কত সংখ্যক অণু আছে? অ্যাভোগাড্রো সংখ্যা। ধরো কারো তুমি আণবিক ভর মানে অ্যাটমিক ওয়েট ক্যালকুলেট করলে, তাতে অণুর সংখ্যা কত? অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, মানে অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা বললেই অ্যাভোগাড্রো সংখ্যা আসবে। ঠিক আছে, তারপর বলছে অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে বোল্টজম্যান ধ্রুবকের মান নির্ণয় করা যায়। এটা এখনো পরের দিকে আসবে, গ্যাসের ক্ষেত্রে আসবে। বলছে অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে কোনো কঠিন ধাতুর পারমাণবিক ব্যাসার্ধ আসন্ন মান নির্ণয় করা যায়। আবার সালোক সংশ্লেষে ব্যবহৃত ক্লোরোফিলের 2.68% ম্যাগনেসিয়াম ধাতু থাকে। অ্যাভোগাড্রো সংখ্যা ব্যবহার করে দেখানো যায় যে প্রতি গ্রাম ক্লোরোফিলে 2.68% ম্যাগনেসিয়াম থাকে। বুঝতে পারলে? এই যে এখানে গুরুত্বটা, জীববিদ্যার গুরুত্বটা আমি এটা পড়তে দেবো এক্ষুনি। বলছে জীববিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব লেখো। কি বলছে? জীববিদ্যার অন্তর্গত যে কোনো কঠিন তরল গ্যাসীয় পদার্থের পরিমাণগত গণনায় অ্যাভোগাড্রো সংখ্যা ব্যবহার করা যায়। যেমন উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে ক্লোরোফিল ব্যবহৃত হয় তাতে 2.68% ম্যাগনেসিয়াম ধাতু থাকে। অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে এর মান ব্যবহার করে, অ্যাভোগাড্রো সংখ্যার মান ব্যবহার করে গণনার দ্বারা দেখানো যায় যে প্রতি গ্রাম ক্লোরোফিলেতে, মানে এটা এমসিকিউ কোশ্চেন আছে, প্রতি গ্রাম ক্লোরোফিলে উপস্থিত ম্যাগনেসিয়াম পরমাণুর সংখ্যা এত। বুঝতে পারলে? মানে অ্যাভোগাড্রো সংখ্যা। দেখো এখানে কি বলছি? মোল বলছি। মোল মানে কোনো পদার্থের মধ্যে কতটা পরিমাণ আছে, ওয়েট না কিন্তু। যেমন ধরো তোমার কাছে যে বইটা আছে সেই বইয়েতে ধরো 1000 পৃষ্ঠা আছে, ঠিক আছে? ওই সেম আর একটা বই নিছো, তাতেও 1000 পৃষ্ঠা আছে, কিন্তু দুটো বইয়ের ওয়েট আলাদা। একটা হচ্ছে ধরো 1 কেজি আর একটা 2 কেজি। তার কারণ কি হতে পারে? পেজের ডিফারেন্স হতে পারে। তো এখান থেকে এই যে আমি এখানে জাস্ট এক্সাম্পল হিসাবে বলছি যে 1000 পেজটা দুটো বইয়েতে ফিক্সড, তাই তো? মানে নাম্বার অফ পেজটা ফিক্সড, ওয়েটটা ডিফারেন্ট হতে পারে। ঠিক পদার্থের মধ্যে কতটা কোয়ান্টিটি আছে, মানে কতটা ম্যাটার আছে, সেটাই হচ্ছে মোল। ঠিক আছে, ওয়েটটা আমরা ক্যালকুলেট করি কি? অভিকর্ষজ ত্বরণের বিরুদ্ধে যতটা বল প্রয়োগ করছো সেটাই W=mg। এটা ফিজিক্সে পড়েছো। বলছে মোলেতে বলছি যে কোনো পদার্থের যে পরিমাণ পদার্থটি গঠনকারী উপাদান কণার সংখ্যা C12 আইসোটোপের 0.012 কেজি পরিমাণে উপস্থিত কার্বন পরমাণুর সংখ্যা সমান, সেই পরিমাণকে ওই পদার্থের 1 মোল বলে। ধরো ডেফিনেশনটা হয়তো দেখতে বা বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু মোল মানে যতটা কোয়ান্টিটি আছে, মানে কোয়ান্টিটি অফ ম্যাটার। ঠিক আছে, মানে পদার্থের মধ্যে কতটা পরিমাণ কোয়ান্টিটি রয়েছে, মানে কতটা পরিমাণ আছে, মানে কোনো পদার্থের যে মেন যেই জিনিসটা, যেটা আমি এখানে পেজ দিয়ে বললাম, একটা 1000 পেজ আর দুটোর ওয়েট আলাদা। 1000 পেজের বুক, একটার ওয়েট হচ্ছে 2 কেজি আর একটা ধরো 3 কেজি। ওয়েটটা ডিফারেন্ট হচ্ছে, কিন্তু পেজ নাম্বারটা শিখেছে। ওই পেজ নাম্বার দিয়ে বোঝাতে চাইছি যে মোল হচ্ছে জাস্ট কোনো পদার্থের মধ্যে যেই পরিমাণ কোয়ান্টিটি আছে, তার মানে উপাদান কণার সংখ্যা, মানে পদার্থের মধ্যে যে পরিমাণ, মানে কোনো পদার্থে যে পরিমাণে পদার্থটি গঠনকারী উপাদানের সংখ্যা C12 আইসোটোপের 0.012 কেজি পরিমাণের উপস্থিত কার্বন পরমাণুর সংখ্যা সমান, সেই পরিমাণকে পদার্থের মোল বলে। অথবা যে পরিমাণ পদার্থের গ্রাম প্রকাশিত ভরের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণা বা এক অণু, পরমাণু, আয়ন, মূলক, ইলেকট্রন ইত্যাদি উপস্থিত থাকে, সেই পরিমাণ পদার্থকে 1 মোল বলা হয়। মানে যে পরিমাণ পদার্থের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণা উপস্থিত থাকে, সেই পরিমাণ পদার্থকে ওই পদার্থের 1 মোল বলে। মানে 1 মোল ক্লাস 9 বইয়ের হিসাবে কি লিখবে? যে পরিমাণ পদার্থের মধ্যে, কি বলছে দেখো, যে পরিমাণ পদার্থের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণা বর্তমান থাকে, সেই সংখ্যাকে ওই মৌলের 1 মোল বলা হয়। তো মোল সংখ্যা কি? যে কোনো নির্দিষ্ট পরিমাণ পদার্থের মোল সংখ্যা হলো ওই পদার্থের উপস্থিত উপাদান কণা, অর্থাৎ অণু, পরমাণু ইত্যাদি, এর সংখ্যা
মানে উপাদান কণার সংখ্যা বা অ্যাভোগাড্রো সংখ্যার অনুপাতকেই মোল বলা হয়। দেখো এইটা বইয়ের ভাষা, ঠিক আছে, যে এইটাও ঠিক যে কোনো পদার্থে উপস্থিত উপাদান কণার সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তুমি মোল সংখ্যা বা মোল ক্যালকুলেশন এইটা মনে রাখবে। মোল সংখ্যা হচ্ছে প্রকৃত ভর, মানে যেই ভরটা দেওয়া থাকবে, মানে প্রদত্ত ভর বাই আণবিক ভর। প্রদত্ত ভর মানে যে কোনো কিছু দেওয়া থাকবে, প্রদত্ত ভর বাই আণবিক ভর, এটাই হবে তোমার মোল সংখ্যা। ঠিক আছে, বুঝতে পারলে? এবারে আসছে তোমার আণবিক ভর, এটা সরি আণবিক ভর মানে প্রকৃত ভর, যেই ওয়েটটা দেওয়া থাকবে, মানে কোশ্চেনের মধ্যে যেই ওয়েটটা দেওয়া থাকবে ভর বাই আণবিক ভর, সেটাই হচ্ছে তোমার মোল সংখ্যা। ঠিক আছে, ভর বাই আণবিক ভর, বুঝতে মনে থাকবে। এরপরে বলছি যে 1 মোল, একটু আগেই বলছিলাম 1 মোল O2 আর 1 মোল অক্সিজেন, মানে ও কি একই পরিমাণ নির্দেশ করে? তোমার উত্তর হবে না, কারণ একটা অণু অক্সিজেনের মধ্যে কি থাকছে? অ্যাভোগাড্রো সংখ্যা থাকছে, মানে Na, এত সংখ্যক কি থাকছে? অণু থাকছে। হ্যাঁ, আর সেম পরিমাণ একটার মধ্যে, মানে এখানে একটা এক অণু অক্সিজেনের মধ্যে পরমাণু কতগুলো? এক অণু অক্সিজেনের মধ্যে পরমাণু হচ্ছে তোমার 2টি অক্সিজেন পরমাণু, তাই তো? তার মানে একটা পরমাণু মানে কত? অ্যাভোগাড্রো সংখ্যা আগের লাইনেই বলছিলাম, তার মানে এটার সঙ্গে 2 হয়ে যাবে, সেটাই এখানে বলা আছে। বুঝতে পারলে? এটা আর বলছি না, এক্সপ্লেন নোটের মধ্যে দেওয়া রয়েছে। এরপরে দেখ, অঙ্কতে চলে যাব। অঙ্কতে চলে যাওয়ার আগে আমি কিছু জিনিসের আমি আইডিয়া বললে তারপর অঙ্কটা করতে পারবে। মোল সংখ্যা কিভাবে ক্যালকুলেট করব? মোল সংখ্যা হচ্ছে তোমার প্রদত্ত ভর, মানে যেই ভরটা দেওয়া থাকবে, যেটা প্রদত্ত ওজন, ওজন মনে রাখো তাহলেই হবে, বাই আণবিক ভর। আণবিক ভর এটা হচ্ছে মোল সংখ্যা। ঠিক আছে, আরো কিছু ফর্মুলা যে আমাকে এটা মনে রাখতে হবে, যে 1 মোল ইকুইভ্যালেন্ট টু, ঠিক আছে, 1 মোল ইকুইভ্যালেন্ট টু আণবিক ভর, মানে 1 মোলের সঙ্গে আণবিক ভরটা কি থাকছে? আণবিক ভর সমান থাকছে। ইকুইভ্যালেন্ট টু মানে সমান, মানে 1 মোল মানেই তার ওয়েটটা কত হবে? তার আণবিক ভর। আমি বলে দিচ্ছি এক্সাম্পল, ইকুয়াল টু না, ইকুইভ্যালেন্ট টু মানে ওর সমতুল্য। ঠিক আছে, আর এনটিপিতে বা এসটিপিতে কি হবে? 22.4 লিটার। ওকে, আর সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো নাম্বার 0.023 ইন্টু 10⁻23 সংখ্যক অণু। বুঝতে পারলে? এই লাইনটা তোমাকে মনে রাখতেই হবে, এইটা নোটের মধ্যে লেখা নেই, এই লাইনটা দিয়েই অঙ্ক হবে আপ টু নিট জেই পর্যন্ত। এই সেম একই লাইন দিয়েই তোমার মোল কনসেপ্টের অঙ্ক হবে। স্টয়চিওমেট্রিকেরও নিউমেরিক্যাল করতে পারবে, রাসায়নিক গণনা যেটা 10-এ রয়েছে এটাও করতে পারবে, আবার 11-এ গিয়েও স্টয়চিওমেট্রিকের ওপর যে নিউমেরিক্যাল বা মোল কনসেপ্টের নিউমেরিক্যাল, সেই একই থিওরির ওপর দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, কি 1 মোল ইকুইভ্যালেন্ট টু আণবিক গুরুত্ব বা মলিকুলার ওয়েট, ইকুইভ্যালেন্ট টু এসটিপি বা এনটিপিতে 22.4 লিটার, আর ইকুইভ্যালেন্ট টু অ্যাভোগাড্রো নাম্বার। কি দাঁড়াচ্ছে? এইটা ছিল মোল, এইটা হচ্ছে আণবিক ভর, মানে ওজন ক্যালকুলেট করতে এটা আয়তন, এটা অণুর সংখ্যা। তার মানে তোমাকে যদি বলে 1 মোল H2SO4, ঠিক আছে, 1 মোল H2SO4 এর ভর কত হবে? আণবিক ভর। H2SO4 এর আণবিক ভর কত? H2SO4 এর আণবিক ভর, হাইড্রোজেনের 1 দুটো আছে, এটা 32, এখানে 16 ইন্টু 4, তার মানে 98। তার মানে তুমি কত লিখবে? 1 মোল H2SO4 ইকুয়ালস টু 98 গ্রাম H2SO4। বোঝা গেল না? বোঝা গেল না? তাহলে বলছো 1 মোল H2SO4 এর আয়তন কত?
হ্যাঁ 1 মোল H2SO4 এর আয়তন কত হবে? আবার দেখো 1 মোলের সঙ্গে এসটিপি তে যে কোনো গ্যাসের আয়তন কি হবে? একটু আগেই বললাম 22.4 লিটার, সেটাই আবার অ্যাভোগাড্রো সংখ্যার সঙ্গে সমান। তার মানে আমরা এটা কি লিখবো? 1 মোল H2SO4 এর আয়তন হচ্ছে তোমার 22.4 লিটার অ্যাট এসটিপি বা এসটিপি তে। তাহলে 1 মোল H2SO4 এর অণুর সংখ্যা কত হবে? হ্যাঁ এইটা গেল, আয়তনটা গেল, এইটা ভরটা গেল, আর ওজনটা গেল। আর অ্যাভোগাড্রো সংখ্যা মানে আমরা কি যে পড়েছিলাম যে অ্যাভোগাড্রো প্রকল্পতে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। যে কোনো গ্যাসে সম আয়তন সকল গ্যাসে, তার মানে আমার যদি 22 লিটারে তাহলে কত হচ্ছে? মানে 1 মোল ইকুয়ালস টু তোমার 22.4 লিটার। তাতে অণুর সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যা। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? হ্যাঁ, তাহলে আর একটা কাজ করো, এত সংখ্যক অণু। এবার এই অঙ্কে যাওয়ার আগে আমি তোমাকে একটা জিনিস করতে দিচ্ছি, এইটা বুঝতে পারলে জানবো তাহলে সবকিছু ঠিকঠাক বুঝাইছো। দেখো এখানে 1 মোল সেম একই ভাবে দেখো 1 মোল CO2 ওজন কত? ঠিক আছে, কত ওজন? আয়তন কত? ঠিক আছে, অণুর সংখ্যা কত? ক্যালকুলেট করো, ক্যালকুলেট করো, খাতায় করো, নালে হবে না কিন্তু। 1 মোল CO2 ওজন কত? 1 মোল CO2 আয়তন কত? দেখো এখানে কি বলেছে? 9 গ্রাম জল, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। তার মানে আগে আমরা প্রথমে কি ক্যালকুলেট করব? জল, জলের মলিকুলার ফর্মুলা কি? সংকেত, জলের সংকেত H2O। তাহলে জলের মলিকুলার ফর্মুলা দেখা গেল H2O। তাহলে আগে জলের আমরা আণবিক গুরুত্বটা ক্যালকুলেট করব। আণবিক ভরটা কত হবে? জলের আণবিক ভর কি লিখবে? জলের আণবিক ভর কত হবে? বলো বলো। হাইড্রোজেন কত আছে? দুটো, তার মানে 1 into 2। অক্সিজেন কটা আছে? একটা, 16। তাহলে কত হলো? 18 গ্রাম। 1 into 2 plus 16 কত হয়? হ্যাঁ, একের সঙ্গে 2 গুণ করলে 1 হবে। এই কি একের সঙ্গে যেই সংখ্যাটা গুণ করা হয় সেই সংখ্যাটাই হয়তো, মানে 18 হয়ে গেল, 18 গ্রাম। তার মানে বলছে 9 গ্রাম জলেতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? আগে তুমি ক্যালকুলেট করবে 18 গ্রাম জলেতে আমরা কি জানি? এইমাত্র কি পড়লাম যে আণবিক ভর ইকুয়ালস টু, আগে অণুর সংখ্যাটা ক্যালকুলেট করতে হবে। মানে এই 9 গ্রাম জলেতে অণুর সংখ্যা কত আছে? আমরা কি জানি? আণবিক ভর ইকুয়ালস টু অ্যাভোগাড্রো সংখ্যা, মানে 6.023 ইন্টু 10⁻23 এত সংখ্যক অণু। ওই যে যেই লাইনটা আমি বক্স করে দিলাম একটু আগে, যেইটা করলে, এই যে এইটা যেটা বক্স করে দিলাম, এইটা দেখো আণবিক ভরের সঙ্গে অণুর সংখ্যা রিলেশন, মানে সমতুল্য বলা হচ্ছে। তার মানে আমরা এখানে কি লিখছি? এইটা লিখছি, মানে এইটা, এই লাইনটা থেকেই অঙ্কটা হবে। বুঝতে পারলে? তার মানে কি লিখবো আমরা? 18 গ্রাম জলেতে অণুর সংখ্যা কত, মানে জলের আণবিক ভর কত? 18 গ্রাম। তার মানে লিখবো 18 গ্রাম জলেতে, ঐকিক নিয়মটা ইউজ হবে। 18 গ্রাম জলে অণুর সংখ্যা হচ্ছে তোমার কত? অ্যাভোগাড্রো নাম্বার 6.022 করতে পারো, বাট 23ও রাখতে পারো। 23 সংখ্যক অণু, এটাকে 2 করে করবে তাহলে সুবিধা হবে, এত সংখ্যক। ঠিক আছে, তার মানে 1 গ্রাম জলেতে কত হবে অণুর সংখ্যা? 6.022 ইন্টু 10⁻23 বাই 80। ঠিক আছে,
আর আমার এখানে কত গ্রাম বলে দিচ্ছে, 9 গ্রাম বলেছে, তাহলে 9 গ্রাম জলেতে অণুর সংখ্যা কত হবে? তার মানে 6.022 ইন্টু 10⁻23 বাই 18 ইন্টু 9, বুঝতে পারলে? তার মানে এটা দেখো এই 9 কেটে যাচ্ছে, 9 দিয়ে এটা 2 কাটছে, এটা 2 দিয়ে কাটলে এটা 3 হচ্ছে, 3.011, সেই জন্য এটাকে 22 লিখেছি কাটাকাটি সুবিধার জন্য। তার মানে 3.011 ইন্টু 10⁻23। দেখো আমি এখানে 10⁻23টাকে কিছু করিনি, কিছু করেছি কিছু করিনি। তার মানে এত সংখ্যক অণু আছে 9 গ্রাম জলেতে। এবার বলছে আমার এখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, এই জায়গাটা ইম্পর্টেন্ট কিন্তু ভালো করে দেখো, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে? এখানটাতে আমরা কি ক্যালকুলেট করলাম যে এত সংখ্যক অণু আছে মানে 9 গ্রাম জলেতে, আমাকে ক্যালকুলেট করতে কি বলেছে যে কতগুলো হাইড্রোজেন পরমাণু আছে, মানে হাইড্রোজেন পরমাণুটার সংখ্যা। এবার বলো যে জলেতে কতগুলো হাইড্রোজেন পরমাণু আছে? 2টো হাইড্রোজেন পরমাণু আছে। তার মানে এক অণু তুমি এখানে লিখবে, এক অণু জলেতে, এক অণু জলে 2টি হাইড্রোজেন পরমাণু আছে, এটা লেখা হলো, এটা লিখতে হবে। এবার আমরা একটু আগে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে কি বলছিলাম যে এক পরমাণুতে কত সংখ্যক অণু থাকে, অ্যাভোগাড্রো সংখ্যা, তাই তো? তার মানে আমার এখানে 9 গ্রাম জলেতে অণুর সংখ্যা কত? এত। তার মানে এখানে এটা কটা মানে হচ্ছে তোমার কতগুলো পরমাণুর জন্য, মানে ওই কতগুলো অণুর জন্য? এক অণু ওয়াটার মলিকুলের জন্য, তাই তো? আমাকে ওখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ক্যালকুলেট করতে হবে। আমরা কি জানি যে কতগুলো হাইড্রোজেন পরমাণু থাকে? 18 গ্রাম জলেতে তোমার এটা থাকছে, আর 9 গ্রাম জলেতে থাকছে এইটা, হ্যাঁ কি না? এবার এইটা হচ্ছে 18 গ্রাম জলেতে। এবার এখানে তুমি দেখো এক অণু জলেতে 2টি হাইড্রোজেন পরমাণু আছে, হ্যাঁ এটা তো 9 গ্রাম জলেতেই হলো, এইটা এখানটা তো এইটা আলাদা। এবার আমার যেটা এখানে বক্তব্য যে হচ্ছে তোমার এক অণু জলেতে অণুর সংখ্যা কত? ওহ 2টি কোথা, অ্যাভোগাড্রো সংখ্যা। আর 9 গ্রাম জলেতে অণুর সংখ্যা এটা, তার মানে আমার এখানে এইটার সঙ্গে 2 মাল্টিপ্লাই হয়ে যাবে। কেন? আমার ভালো করে দেখো এখানে এক অণু জলেতে 2টি হাইড্রোজেন পরমাণু আছে, এক অণু জলেতে অণুর সংখ্যা কত? এত। তাহলে পরমাণুর সংখ্যা কত হয়ে যাবে? ইন্টু 2, হ্যাঁ কি না? তাহলে 2 যদি মাল্টিপ্লাই হয় তাহলে আমরা এখানে কি লিখবো? ইন্টু 4 হতো, ঠিক আছে? তার মানে পরমাণু মানে এত অণুর সংখ্যা হচ্ছে, তার মানে আমরা এই লাইনটা লিখবো এক অণু জলেতে 2টি হাইড্রোজেন পরমাণু থাকে। তার মানে এখানে তুমি ডাইরেক্ট লিখবে যে এই লাইনটা লিখবে যে এক অণু জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে তোমার 2 ইন্টু 3.011 ইন্টু 10⁻23, মানে হয়ে যাচ্ছে আগেরটাই চলে আসছে 6.23 ইন্টু 10⁻23, এত সংখ্যক পরমাণু বর্তমান।